গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি মানে পিঠে পায়েস খাওয়ার দিন। তো আমি সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, কারণ এই দিনটাও আমি একটু নিয়ম করে কিছু পালন করি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমার কাছে রিকোয়েস্ট এসেছিল যে পৌষ সংক্রান্তির একটা ব্লগ শেয়ার করতে। দিদি, তুমি পৌষ সংক্রান্তিতে কি করো? তো সবার প্রথমে সকালবেলা উঠে যেটা বাসি কাজ করে নেওয়া, বাসন ধুয়ে ঘর দোর পরিষ্কার করে মুছে টুছে নিয়ে সেই সমস্ত কাজ হয়ে গেছে। তারপরে একটা সময় হয়, সেই বিশেষ সময়টাতে স্নান করতে হয়। তো এই বছর মানে 2024-এর এই পৌষ সংক্রান্তিতে যে সেই সময়টা ছিল সকাল 7:15 থেকে নিয়ে 9:30-টার মধ্যে। তাই আমি সেই সময় তো ব্লগ করা সম্ভব ছিল না আমার, কারণ আমি ওই টাইমের মধ্যে আমাকে স্নান করতে হতো। তো দেখো, অনেকে গঙ্গায় স্নান করে, পৌষ সংক্রান্তির দিনে গঙ্গায় স্নান করতে যায়। তো আমি গঙ্গায় তো স্নান করতে যেতে পারবো না। তো যারা যেতে পারে না তাদের কি করতে হয়, স্নানের জলে গঙ্গা জল মিলিয়ে স্নান করতে পারো। তো আমিও যথারীতি গঙ্গা জল মিশিয়ে যেটা হচ্ছে স্নান করে নিয়েছি। সকাল সকালে স্নান করে আরেকটা কাজ যেটা করতে হয়, সূর্যকে জল দিতে হয়, সূর্যদেবকে জল দেওয়া, প্রণাম মন্ত্র, সূর্যদেবের অর্ঘ্য মন্ত্র, এগুলো কিন্তু আমার সমস্ত ভিডিও শেয়ার করা আছে। কিভাবে কি মন্ত্র বলে কিভাবে জল দেবে সূর্যদেবকে, সেই সমস্ত ভিডিও আমার কিন্তু দেয়া আছে। আমি শেয়ার করে দিই, মাঝে মাঝে শেয়ার করবো। পূজা পাঠ প্লেলিস্টটা দেখো আমার সঙ্গীতাস রিয়েল ব্লগসের পূজা পাঠ প্লেলিস্টের মধ্যে আমার সমস্ত পুজোর সমস্ত বিধি নিয়ম এগুলো সব আছে। তো যথারীতি ঠাকুর সূর্যদেবকে আমার জল দেওয়াও হয়ে গেছে, কারণ টাইমের মধ্যে এটা করতে হবে, তাই জল দিয়েছি, সব কিছু করছি। এবং সকালে ঠাকুরের ভোগ দিয়ে পুজো দেওয়াও আমার কিন্তু হয়ে গেছে। সকালে ঠাকুরকে একটা পুজো ভোগ দিয়ে দিয়েছি। আর এখন আমি ঠাকুরের দুপুরের ভোগ করছি। তো তার মধ্যে যেটা পৌষ সংক্রান্তির দিনে করতে হয়, যে আতপ চাল, নতুন আতপ চাল যেটা হয়, নতুন গোবিন্দভোগ চাল কিংবা আতপ চাল, নতুন চাল যেটা হয়, মানে এই বছরের নতুন, সেই নতুন চাল নিয়ে এসছি। আর গোটা মুগ ডাল, গোটা মাসকড়াইয়ের ডাল, দুরকম ডাল আর চাল দিয়ে একটা খিচুড়ি হবে। তার মধ্যে আমি যেটা হচ্ছে কাঁচা হলুদ দেবো, সন্দক নুন, কাঁচা হলুদ আর ঘি। কোনো ফোড়ন কোনো কিচ্ছু যাবে না, শুধু এই দিয়েই খিচুড়িটা হবে। কাঁচা হলুদ হবে, সন্দক নুন হবে, আর কাঁচা লঙ্কা গোটা দিতে পারি। আর হ্যাঁ, আর যাবে গোটা কিছু সবজি, যার মধ্যে শাক, যে কোনো শাক, এই সময় তো প্রচুর শাক হয়, তো সেই শাক ঠাকুরকে দেওয়া উচিত। আর এই খিচুড়িও এরমভাবে আর বিশেষ করে মাসকড়াইয়ের খিচুড়ি এই কারণে দেয়া হয়, কারণ আজকের দিনে শনি গ্রহ আর সূর্যের গ্রহের একটা কোনো মিলনের ব্যাপার থাকে আর কি, মানে, এবং শনি আর সূর্যদেবকে পুজো করলে কি হয়, মানে সেই গ্রহগুলো ভালো থাকে। সেই কারণে আজকে যেটা হচ্ছে কালো মাসকড়াই ডাল যেটা হয়, সেটার খিচুড়ি অথবা সেদ্ধ করে খাওয়া ভালো হয় এবং ঠাকুরকে দেওয়াও ভালো হয়। তো তাই আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। দেখো, এটা ডাল ফুটছে। ডাল গোটা গোটা ডাল তো আগের দিন রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম, আর এখন এটা ফোটাতে দিয়েছি। পরে আমি চালটা দেবো, কারণ ডাল ফুটতে তো সময় লাগবে সেদ্ধ হতে, আর নতুন গোবিন্দভোগ চাল সঙ্গে সঙ্গেই ফুটে যাবে, তাই দিয়ে দিয়েছি। আর যেটা হচ্ছে, চলো তোমাদের আগে দেখাই সকালে পুজোটা আমি কিভাবে কি দিয়েছি ঠাকুরকে। তো বন্ধুরা, সকালে আগে আমি ঠাকুরকে এই ভোগটাই দিয়েছিলাম। তো এখানে আমি তিল, কদমা, বাতাসা, তিলের গুড়ের নাড়ু, আর কালো তিলের নাড়ু, যেটা কি আজকে দেয়া ভীষণই ভালো হয়, সেই কালো তিলের নাড়ু, সাদা তিলের নাড়ু, তিল গুড়ের নাড়ু, চিনি তিল দিয়ে যে নাড়ু হয় সেই নারকোল নাড়ু, এছাড়া খই, বাতাসা, আর কমলা লেবু তো দিতেই হয় ঠাকুরকে আজকের দিনে, সেই কমলা লেবু, এই সমস্ত দিয়ে সকালে আমি ঠাকুর পুজো করে নিয়েছি আগে, কারণ আমি জানি পিঠে পায়েস করতে গেলে অনেকটা সময় লাগবে। তাই সকালের ভোগে ঠাকুরকে আমি এই মোয়া, মুড়ির মোয়া, খইয়ের মোয়া, এই সমস্ত দিয়েই পুজো দিয়েছি। আর চলো এইবার আমরা পিঠে পায়েস বানিয়ে তারপর ঠাকুরকে আবার ভোগ দেব। সকালে আমি এইভাবে সকালে পুজো করে নিয়েছি আগেই, টাইমে সময়ের মধ্যে যেটা করতে হয় সেটা করে নিয়েছি। এখন খিচুড়ি রান্না করব। আর গোটা কিছু সবজি দেখো এখানে, যেমন এই পালং শাক, তারপরে কড়াইশুঁটি, গোটা কড়াই, গোটা শিম, আর মিষ্টি আলু। তো গোটা মিষ্টি আলুগুলো বড় বড় ছিল, একটাই ছোট ছিল গোটা, সেটা গোটা দিয়েছি, আর একটা আমি হাফ করে দিয়ে দিয়েছি। তো এইগুলো নতুন আলুও দিতে হয়। তো আমি যেহেতু বাজারে যেতে পারিনি, নতুন আলু মানে অনলাইনেও পাইনি, তাই মিষ্টি আলুটা পেয়েছি, মিষ্টি আলুটাই দিয়েছি। তো এইগুলো গোটা সবজি সব সেদ্ধ করে খিচুড়ির সাথে মিশিয়েই একসাথে দেব। এছাড়া কিছু পিঠা পায়েসও করব, তো সেগুলো তোমাদের শেয়ার করছি। তো চলো দেখি।
তো দেখো বন্ধুরা, এখানে শিম, গোটা কড়াইশুঁটি আর মিষ্টি আলুর দিয়ে আমি এখানে খিচুড়িটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। অলমোস্ট হয়ে এসছে। এখানে চালও দিয়ে দিয়েছি আর কাঁচা হলুদ কুচি কুচি করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়েছি সন্ধক নুন আর পালং শাক, একদম কচি যে নতুন পালং শাক, সেই পালং শাকও এই খিচুড়ির মধ্যে দিয়েছি। দুটো গোটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিয়েছি। বন্ধুরা, এই খিচুড়িটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যত নতুন শাক সবজি অন্ন যা কিছু আছে এগুলো ঠাকুরকে ভোগ রূপে ঠাকুরকে দেওয়া। তো সেই কারণে এটা দিয়েছি। দেখো এটা তৈরি হয়ে গেছে। ওপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দিয়ে এটা ঠাকুরের কাছে রেখে দিয়েছি। এবার আমি এখানে আগে তৈরি করে নেব পায়েসটা তৈরি করার জন্য আমি একটু ঘন দুধ নিয়েছি, মানে ফুল ক্রিম মিল্ক যেটা হয় সেই ঘন দুধ নিয়েছি, তাতে পায়েস খুব সুন্দর হবে। তো দুধ চাপিয়ে দিয়ে আমি এখানে গোবিন্দভোগ চাল, নতুন গোবিন্দভোগ চাল যে সেটা ভিজিয়ে দিয়েছি। দুধটা একটু একবার ফুটতেই আমি চালটা দিয়ে দিয়েছি। আর চালটা দিয়ে কিছুক্ষণ ফোটালেই এটা পায়েস হয়ে যায়, কারণ বেশিক্ষণ সময় লাগে না। এটা নতুন চাল যেহেতু ঝট করেই হয়ে যায় আর খুব ঘন খুব ক্রিমি পায়েসটাও তৈরি হয়। পায়েসটা হয়ে যাবার পর আমি এখানে নতুন গুড় দিয়ে দিয়েছি, যেটা খেজুর গুড় হয় সেই নতুন গুড় দিয়ে, আর গুড়টা গলে যাওয়া অবধি পায়েসটা একটু ফোটাবো, কারণ গুড় গলে যাওয়ার পর পায়েস বেশি ফোটালে পায়েস কিন্তু কেটে যেতে পারে, সেই কারণে আর বেশি ফোটাবো না। তো একটুখানি ফোটালেই এটা হয়ে যায়। তো দেখো এখানে আমার পায়েস কত সুন্দর রেডি হয়ে গেছে। এটাও ঠাকুরের কাছে রেখে দিয়ে এসেছি। এবার আমি যেটা হচ্ছে পাটিসাপটার ব্যাটার তৈরি করব। তার জন্য আমি নতুন গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি 1 কাপ মতন, আর এর মধ্যে আমি 1 কাপ সমানই মেশাবো ময়দা। তো এতে পাটিসাপটা খুব নরম হয়, খুব সফট হয়, আর তোমরা 2 দিন রেখে দিলেও এই পাটিসাপটা নরম থাকবে। এরপরে আমি দেব সুজি 4 ভাগের 1 ভাগ, মানে যেই ভাগে আমি চাল নিয়েছি সেই ভাগেরই 4 ভাগের 1 ভাগ সুজি দিয়েছি, আর হাফ গ্লাসের চেয়ে একটু কম আমি এখানে চিনি দিয়েছি। অনেকে আবার গুড় দিয়েও এই ব্যাটারটা তৈরি করে, তো চিনির বদলে গুড়ও দিতে পারো, গুঁড়ো করে নিয়ে একটু। তো শুকনো অবস্থায় এই সমস্ত উপকরণগুলিকে ভালো করে আগে আমি মিশিয়ে নেব, আর নেওয়ার পর এইবার আমি এটাকে অল্প অল্প করে দুধ দিয়ে গুলে নেবো। একদম ঠান্ডা দুধ দিয়ে, ঠান্ডা বলে তা ফ্রিজের দুধ না, মানে নর্মাল রুম টেম্পারেচারে যে দুধ হয় সেই রকমই দুধ দিয়ে আমি এখানে গুলে নিচ্ছি। আর যেহেতু ফুল ক্রিম দুধ, তাই পাটিসাপটা খুবই সুন্দর হয় আর খুব টেস্ট হয় খেতে, খুব নরম থাকে। অল্প অল্প করে দুধ দিচ্ছি, আর দুধ আর জল মিশিয়ে তোমরা অল্প অল্প করে এরকম ব্যাটার তৈরি করে নিতে পারো। ব্যাটারটা খুব বেশি পাতলাও করবে না, আবার খুব বেশি ঘনও হবে না। আর ব্যাটার ঢাকা দিয়ে রেখে দিতে হবে অন্তত আধ ঘন্টা। তো যতক্ষণ ব্যাটার ঢাকা আছে ততক্ষণ আমি পাটিসাপটা আর সেদ্ধ পুলির পুরটা তৈরি করে নেব। তো আমি এখানে পাটিসাপটা আর সেদ্ধ পুলির পুর একবারেই বানিয়ে নিচ্ছি। আর আমি আজকে খোয়া ক্ষীর দিয়ে কিছু করিনি, আমি সম্পূর্ণটাই নারকোল দিয়েই করেছি এখানে, মানে পাটিসাপটাও নারকোল দিয়ে করেছি আর সেদ্ধ পুলিও নারকোল দিয়েই করেছি। তো এখানে নারকোল আমি কুড়িয়ে নিয়েছি। এই নারকোল কোড়া দিয়ে আমি একটু পুর তৈরি করে নেব। তো এখানে পুরটা তৈরি করতে হলে পুরটা এখানে আমি নতুন গুড় দিয়ে দেবো, আবার থেকে নতুন গুড় দিয়ে গুড়টা গলে যাওয়া অবধি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখন দেখবে একটুখানি ঘন হয়ে এসছে তখনই নামিয়ে নিতে হবে। আর এই পুর যখন তৈরি করবে তখন পুর এমন তৈরি করতে হয় যেটা নাড়ুর থেকে একটু হালকা পাক দেওয়া হবে, কারণ নাড়ুর মতন পাক দিলে তাহলে কিন্তু সেটি শক্ত হয়ে যায়, তাই একটু হালকা পাক দিয়ে তুলে নিতে হয় সেদ্ধ পুলি অথবা পাটিসাপটার পুর যখন তৈরি করবে। তো এখানে দেখো পুরটা অলমোস্ট আমার রেডি হয়ে গেছে। এরকম প্যান থেকে যখন ফ্রাইং প্যান থেকে যখন ছেড়ে আসবে ভাববে পুর রেডি হয়ে গেছে। তো পুর নামিয়ে নিয়েছি। এবার আমি সেদ্ধ পুলি করার জন্য চালের গুঁড়োটা আগে মেখে নেবো। তার জন্য আমি এখানে 2 কাপ মতন জল ফুটতে দিয়ে দিয়েছি। 2 বাটি জল ফুটতে দিয়ে তার মধ্যে একটুখানি সন্ধক নুন দিলাম। সন্ধক নুন দিয়ে অল্প একটুখানি দিয়ে জলটা আগে ফুটিয়ে নেবো ভালো করে। জল যখন ভালো করে ফুটে যাবে, একটু একটা ফুট উঠলেই এখানে জল কিন্তু ভালো করে ফুটিয়ে নেবে, 1 ফুট অন্তত দেবে। 1 ফুট দিয়ে আঁচ বন্ধ করে দেবো। আঁচটা বন্ধ করে দিয়ে এবার আমি চাল গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো এর মধ্যে ফুটন্ত জলে যতটা তোমরা বানাবে সেই অনুযায়ী চাল গুঁড়ো দিয়ে দেবে। চাল গুঁড়ো দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে, সম্পূর্ণটা নাড়াবার দরকার নেই, জাস্ট একটু হালকা হালকাভাবে জলের সাথে মিলিয়ে মিশিয়ে নিলে হবে। নিয়ে আর এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে, যাতে
আটাটা সফট হয়ে যায় গরম জলে, আর ভাপে ভাপে যেন একটু সফট হোক, তাই আমি এটা ঢাকা দিয়েই রেখে দিয়েছি। সেদ্ধ পুলিও এরমভাবে করলে পরদিন অবধি খুব নরম আর সফট থাকে কিন্তু। তো এইভাবে ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছি। তো যতক্ষণ সেদ্ধ পুলির আটাটা একটু ভাপছে, ভাপিয়ে নিয়ে মানে স্টিমের মধ্যে আছে, ততক্ষণ আমরা এখানে যেটা হচ্ছে পাটিসাপটাগুলো করে নেবো। তো পাটিসাপটা করার জন্য আমি সামান্য একটুখানি ঘি আগে ফ্রাইং প্যানটায় বুলিয়ে নিয়েছি। জাস্ট একবার কি দুবারই বোলাতে হয়েছে, কারণ ইজিলি এগুলো উঠে আসে। আর এরপরে ব্যাটারটা দিয়ে ছোট ছোট করে যেমন পাটিসাপটা যেমন সাইজে করতে চাও করে নাও। আমি এখানে ঠাকুরের জন্য আগে 4-5টা তৈরি করে নেব, আর বাকি সবারকে দেওয়ার জন্য সেগুলো তো পরে করতে হবে তাই। এবং গতকাল আমার প্রচুর খাটনি আছে, মানে আমি শুধু নিজে ঠাকুরকে কিংবা নিজের ঘরের জন্য না, আমি সবাইকে এবং দিয়েছি, এবং আমার এই সমস্ত দিতে খাওয়াতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ভীষণ ভালোবাসি এসব করতে আমি। তো সেই কারণে তো এখানে আগে আমি ঠাকুরের জন্য করে নেব, এবং যারা যারা খেতে ভালোবাসে কিংবা যারাই আমার কাছে আবদার করেছে তাদের জন্য 1-2টো হলেও আমি সবাইকে দেওয়ার চেষ্টাও করেছি। তো অনেক রাত অবধি আমি এই সমস্ত করেছি। তো এইভাবে ঠাকুরকে দেওয়ার জন্য আমি ঝটপট দেখো পাটিসাপটাগুলো তৈরি করে নিচ্ছি। আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ পাটিসাপটাগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে, আর পুরটাও দেখো কি সুন্দর, কত সফট রয়েছে, একদম সফট পুর তৈরি হয়েছে। তো এরকমই পুর তৈরি করলে পরদিন অবধি তোমরা যখন খাবে দেখবে খুব নরম থাকবে পাটিসাপটাও, আর ভেতরের পুরটিও দেখো কত সুন্দর রেডি হয়ে গেছে। তো ঝটপট জাস্ট আমি এগুলো তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, ব্যাটারটা দেওয়ার পরে জাস্ট ব্যাটারের কালারটা যেই চেঞ্জ হয়ে একটুখানি ট্রান্সপারেন্ট কালার এসে যাবে তখনই কিন্তু পুরটা দিয়ে তুলে নেবে। বেশি কিন্তু সেদ্ধ করবে না, খুব বেশি সেদ্ধ করলেই তখনই শক্ত হয়ে যায় আর টেস্ট খারাপ হয়ে যায়। তো ব্যাস এইভাবে আমি সবকটা পাটিসাপটা রেডি করে নিলাম। তো এখানে দেখো রেডি হয়ে গেছে আমার পাটিসাপটা। এরপর আমি সেদ্ধ পুলিগুলো করে নেবো, দেখতে বেশ দারুণ লাগছে, আর সত্যি বন্ধুরা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল এই পাটিসাপটাগুলি। তো এরপর সেদ্ধ পুলি করার জন্য দেখো আমি চাল গুঁড়োটা আগেই গরম জলে রেখে দিয়েছিলাম এরমভাবে ঢাকা দিয়ে। এরপর হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে। যখন উষ্ণ গরম থাকবে দেখবে, উষ্ণ গরম অবস্থাতে এটাকে হাত দিয়ে মেখে নেবে। আর এখন প্রচণ্ড শীত পড়েছিল, তাই গরম গরম এই আটা মাখতেও বেশ দারুণ লাগছিল, আর খুব ভালো মতন করাও গেছে। এবার হাত দিয়ে ভালো করে একটু ডলে নিতে হয় যাতে স্মুথ হয়ে যাবে, একদম সফট হয়ে যাবে, কত সুন্দর, মানে একদম খুব স্মুথ যেটা হচ্ছে এই সেদ্ধ পুলিগুলো হয়েছিল। ব্যাস ভেতরে একটু পুর দিয়ে পছন্দসই ডিজাইনে তোমরা এটাকে মুড়ে নিতে পারো। আর এই সেদ্ধ পুলিগুলো এত সুন্দর হয়েছে ভাপানোর পর, কোনো একটু জায়গা থেকে না ফেটেছে আর না পুর বেরিয়ে এসছে, এবং পরদিন অবধিও এই সেদ্ধ পুলিগুলো এতই নরম ছিল কি যারা খেয়েছে তারাও বলছে যে এত সুন্দর আর এত নরম সেদ্ধ পুলি কী করে করেছো। তো বন্ধুরা দেখবে যে কোনো জিনিসের রেশিও মানে মাপ যদি ঠিকঠাক করে একদম নেওয়া হয় আর রান্না করার টাইমিং যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সব জিনিসই ভালো হয়। তো এইভাবে দেখো ঝটপট আমি 4-5টা সেদ্ধ পুলি করে নেবো, ঠাকুরকে আগে দিয়ে দেবো আর তারপরে সবার জন্য পরে করব ধীরে সুস্থে। তো এখানে সেদ্ধ পুলি কয়েকটা করে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানে একটুখানি জল দিয়ে দিয়েছি, 1 কাপ মতন জল দিয়ে তার মাঝখানে আমি একটি বাটি বসিয়ে দেবো। আমি এইভাবেই সেদ্ধ পুলিগুলো করেছি সবই। তো এখানে বাটির মধ্যেই আমি এই পুলিগুলোকে রেখে দেবো, এইভাবে রেখে দিয়ে একটার ওপর একটা রেখে দেবো। বাটিটা একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম যাতে পুলিগুলো আটকে না যায়, সেই কারণে নিয়ে এবার এইটাকেই ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে 5 থেকে 7 মিনিট, বেশি না, 5 থেকে 7 মিনিটের মধ্যেই এটা রেডি হয়ে গেছিলো আমার। 5-7 মিনিটের মধ্যেই রেডি করে নিয়েছি, ফুটিয়েছি, ব্যাস রেডি হয়ে গেছে মাঝামাঝি আঁচের মধ্যে। এবার এগুলোকে আমি থালায় বার করে নেব। তো দেখো এখানে পাটিসাপটার পাশেই আমি এগুলো রেখে নিলাম। তো এইভাবে আমার ঠাকুরের জন্য পিঠে পায়েস রেডি হয়ে গেছে। তো চলো এবার ঠাকুরকে ভোগ লাগাই। তো এখানে দেখো আগেই পায়েস আর এই ঠাকুরের গোটা অন্নের খিচুড়ি আর সব রেডি করে দিয়েছি। আর এবার এর মধ্যে একটুখানি কর্পূর দিয়ে দেবো। ঠাকুরকে কিছু নিবেদন করার আগে তো কর্পূর দিতেই হয় একটু শুদ্ধ করার জন্য, কর্পূর দিয়ে দিয়েছি। আর আগে আমি সমস্ত দেবদেবীদের এবং পঞ্চদেবতাদের উদ্দেশ্যে বলে, কেন গণেশ ঠাকুরকে আগে নিবেদন করতে হয় তারপর সবাইকে। তো
তো করে তারপরে আমি তুলসী দিয়েছি, পরে তুলসী দিয়ে নারায়ণকে নিবেদন করে এইভাবে আমি ঠাকুর পুজো করে নিচ্ছি। এবার কীভাবে করি, কী পুজো দিই, এগুলো সব আমার পূজা পাঠ প্লেলিস্ট দেখলেই তোমরা জানতে পারবে। তারপরে সবাইকে প্রসাদ দিয়েছি এবং নিজেও খেয়েছি। এইভাবে আমি পৌষ পার্বণ পালন করেছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।